أعوذ हाँ। بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما. ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت. أعوذ بك من شر ما صنعت. من شر ما صنعت. أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. তো আজকে আমরা শুরু করব, ঠিক আছে? কোথা আচ্ছা, থেকে? জি। কফ থেকে শুরু করি আমরা, হ্যাঁ। কফ থেকে। হ্যাঁ, কফ। কফ আর ফা এই এখন দুটো কফ আমার এইটা ভুলে যায়। কথা বলা যাবে না, আমরা আগে শেষ করব, তারপরে কথা বলবো, ঠিক আছে? এখানে যেখানে আমরা বুঝবো না সাথে সাথে কোশ্চেন করতে হবে আমাকে, যে আমি এটা বুঝি না, আমাকে আবার বুঝান। বারবার বলতেছি, যে বুঝবেন না সে বারবার বলবেন যে আমি এটা বুঝি নাই, আমাকে বুঝান। তাহলে আমরা জানি কয়টি প্রকার মাখরাজ, মূলত 5 প্রকার। এখন কিভাবে 5 প্রকার? আমাদের যে মুখ গহ্বর আছে, মুখ গহ্বরের 5টি স্থান থেকেই 17টি মাখরাজ বা 29টি হরফ উচ্চারিত হয়। ক্লিয়ার? কিন্তু মূলত মাখরাজ কতটি? 5টি। যেমন কি কি, এখন যদি আমি বলি কি কি, যে 5 প্রকার মাখরাজ, আমি তো বললাম যে জীব মাখরাজ হলো 5 প্রকার। এটা কিন্তু যে কেউ শুনলে ও যে কিভাবে সম্ভব, মাখরাজ 5 প্রকার কি করে হয়, তাই না? কি আপু, হ্যাঁ। কোশ্চেন আসে না রুমা আপু? এর আগে তো শুনছেন কখনো 5 প্রকার মাখরাজ? না না, শুনিনি। এখন কোথা থেকে দেখেন কিভাবে মাখরাজ 5 প্রকার? যেমন আল জাউফ শব্দের অর্থ কি? মুখ বা গলার খালি জায়গা। তো এই খালি জায়গা থেকে কয়টা হরফ উচ্চারণ হচ্ছে সে জিনিসটা খেয়াল করতে হবে। আল হালক মানে কি বলতেছে? হুজুর থেকে হুজুর, জি বলেন। হুজুর বলেন। কাছ থেকে শুনছি আল যাও, যাও প্লিজ খান সাপাতেন কয়সুম আপনার মুখ থেকে শুনছিলাম। হ্যাঁ, হ্যাঁ। তো এই দেখেন, এই যে এইগুলার মানে হলো আল জাউফ। এই জাউফের যে মানে মুখের খালি জায়গা থেকে যে কয়টি হরফ উচ্চারণ হচ্ছে, দেখবেন 29 হরফের মধ্যে আছে। এর বাইরে যে কয়টা স্থান বলবে, 5টির বাইরে কোথাও থেকে উচ্চারণ হয় না। আর একটা হলো হাল হালক মানে কি? গলা থেকে। মুখের খালি জায়গায় মুখ থেকে, এবং গলার কণ্ঠনালী, কণ্ঠনালী থেকে। আর একটা বলতেছে আল ফামু। আল ফামু বলতেছে মুখ গহব্বর। এই মুখ গহব্বরের বলতে কি বুঝায়? জিহ্বা আছে, দাঁত আছে, উপরের তালু আছে।
কি বুঝাইতে পারলাম? দেখেন অঙ্গ প্রত্যঙ্গের নাম বলতেছে আরবিতে, এছাড়া কিছু না। আশাফাতাইন বলতেছে দুই ঠোঁট। দুই ঠোঁটের নাম কি আরবিতে? আশাফাতাইন। তারপর বলতে আল খয়সুম। শুনছেন সবাই? আল খয়সুম আসলে কি? আল খয়সুম হলো নাকের উপরিভাগ, বলতে নাসিকা গহ্বর। ঠিক আছে, নাকের উপরিভাগ। নাকের ভিতরে চলে যাওয়া যাবে না, তাহলে তো গলার ভিতরে চলে যাবে। ঠিক আছে, উপরিভাগ প্রথম স্থানের থেকে, প্রথম দিক থেকে যে উচ্চারণ করে গুণনা হয় এবং বিভিন্ন হরফ উচ্চারণ হয় সেটাকে বুঝাচ্ছে। কি বুঝাইতে পারলাম? হ্যালো, আপনারা কি বুঝছেন? হ্যাঁ, বুঝতেছি। তাহলে এই যে প্রতিদিন যে উচ্চারণ বুঝতে স্থান থেকে উচ্চারণ করি, এই প্রত্যেকটা উচ্চারণই দেখবেন 5টি স্থান থেকেই হচ্ছে। যেমন আপনাদেরকে আমরা কি শিখেছি, আইন হা এটা কি? গলার মধ্যখান, মানে ওই খালি জায়গা থেকে। আইন আর হা হচ্ছে গলার শুরু থেকে। ভালো করে বোঝেন, গলায় আছে তিনটা, হচ্ছে গলার শেষের। ভালো করে বোঝেন, সবাই একটু বোঝেন কিভাবে গলা বলা হয়েছে। গলার শেষের স্বর স্থান হতে হামজা আর হা হয়, তাহলে গলার প্রথম অবস্থা গলা কিন্তু এখন আছে। এবং গলা ও মুখের খালি জায়গা থেকে মদের হরফ উচ্চারিত হয়। মদের হরফ উচ্চারণ হচ্ছে গলা থেকে। গলার শেষের থেকে বলতে হামজা হা হচ্ছে গলার মাঝখান থেকে লিসানুল মিজান বা আইন, এবং হা উচ্চারণ হচ্ছে এবং গলার শুরু থেকে গইন খসে, গলা গেল। এবার জিহ্বা। 5টি স্থানে কথা বলা হয়েছে, 5টি মৌলিকের ভিতর যায় কিনা দেখেন। জিহ্বার গোড়া থেকে, নরম জায়গা থেকে কফ উচ্চারণ হয়, এবং কাফ উচ্চারণ হচ্ছে, বলতেছে কাফের হলো, বলে কাফের মাঝখান থেকে একটু আগে বাড়িয়ে, মানে কাফ যেখান থেকে উচ্চারণ হয় তার থেকে একটু আগে বাড়িয়ে। আমি কিন্তু পড়াবো, আমি জাস্ট হলো 6টি যে 5টি স্থান সেটার বিবরণ দিতে যেয়ে আমি একটু বলতেছি, ঠিক আছে? তো মৌলিক মাখরাজের ভিতরে এগুলাই পড়ে দেখবেন। আগে হলো গলা যাবে, জিহ্বা যাবে, মুখের খালি জায়গা যাবে, সব দেখবেন 5টির বাইরে কোথাও যাবে না। আপু বুঝাইতে পারলাম? রুমা আপু, আপনি একটু জি। মিলাবেন, মিলাবেন। এবং আয়শা আপু দেখবেন, মিলাবেন, তখন বুঝবেন। তো যাই হোক, তো আমরা এখন শিখবো কফ। কি শিখবো? কফ। কফ কোথা অফ। থেকে উচ্চারণ হয় সেটা শিখবো। দেখবেন এই এই 5টি স্থানের ভিতরেই থাকবে। যেমন কফের মাখরাজ হলো জিহ্বার গোড়াকে নরম তালুর সাথে লাগাইয়া। জিহ্বার গোড়া কোথায় লাগবে? ভালো করে, নরম তালুর সাথে লাগবে জিহ্বার। আমি একটু রেসপন্স করবেন। জিহ্বার গোড়া কোথায় লাগবে? নরম তালুর সাথে লাগবে। তালু তালু। আমরা একটু দেখি কোথা থেকে লাগে। দেখবেন অফ। আমাদের নরম তালু বলতে কি বোঝায় একটু ভালো করে আমরা একটু দেখি, হ্যাঁ। দেখবেন প্রত্যেকের নরম একটা তালু আছে, আমাকে এই জায়গাটা একটু শক্ত হার্ড টাইপের আছে, তাই না? জি। কি আমার কথা কি বুঝছেন সবাই? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ফাঁক, এই দেখেন এই জায়গাটা একটু নরম টাইপের। একটু নরম। নরম আছে না হালকা, একটু জিব্বা দিলে বুঝবেন, জিব্বা দিয়ে হ্যাঁ। জিব্বার আগাতে একটু ই করে দেখেন, বা হাত দিয়ে দেখেন। এই জায়গাটা নরম, এই জায়গাটা একটু শক্ত, দেখেন হাড় হাড় টাইপের আছে। কি কথা ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, বলতেছে জিব্বার গোড়াকে, ভালো করে বোঝেন, জিব্বার এর কফ কোথা থেকে, জিব্বার গোড়াকে নরম তালুর সাথে। জিব্বার নরম। গোড়া বলতে কি বোঝাচ্ছে এইটুকু, আগার কথা বলিনি, এই হলো জিব্বার গোড়া, এই হলো গোড়া, এর সাথে লাগবে এই স্থান, এর সাথে। নরম। কফ, ক ক ক বলতে হলে এই যে, এই অফ। কফ। ভালো করে বুঝছেন? অফ। এবং জি। ওই যে উপরে দাঁত এসে এখানে লাগবে, উপরে দাঁত এসে এখানে লাগবে। আপু, রুমা আপু বুঝাচ্ছে? অফ। আপু, রুমা আপু, বলো। বুঝানোর সিস্টেম কি আপনার হ্যাঁ, পছন্দ হচ্ছে? ঠিক আছে। হ্যাঁ, তাহলে অফ। জিহ্বার গোড়া, জিহ্বার গোড়া কোথায় লাগবে? এই যে এখানে লাগবে, এখানে লাগবে, এবং উপরে দাঁতটা এখানে এসে মিশবে, এই যে এখানে এসে। কফ। যখন কফ বলে আসবো তখন কিন্তু অফ। লাস্টে দেখেন কেন ওখানে আসবে জিহ্বার এদিক। সবাই একটু খেয়াল রাখেন, এই দুই দাঁত কেন আমার এখানে আসতেছে এটা আমাদের বুঝতে হবে না? কেন বললাম? আপনি এই যে ফা পড়ার সময়, এই একটু খাবার খেয়াল করেন, আমরা যখন ফা কি পড়েছিলাম, দেখতেছি?
আমরা যখন ফা পড়েছিলাম না, আমার কথা কি শোনা যায়? হ্যাঁ যায়। এই দেখেন, আমরা যখন ফা পড়েছিলাম, পরে যে দুই দাঁত ছিল তার নিচের ঠোঁটের পেটে লাগাইছিলাম, মনে আছে? হ্যাঁ হ্যাঁ আছে। এখন এর ভিতরেও দেখেন ফা আছে, তাহলে আমাকে অবশ্যই ফার মাখরাজে উচ্চারণ করতে হবে না? এই দেখেন লাস্টে ফা আছে না, এটুকু আছে। আছে। হ্যাঁ, তাহলে যখন আমরা বলতেছি লাস্টে এসে ফা উচ্চারণ হচ্ছে কফ, দেখেন বাতাস জারি হচ্ছে। ঠিক আছে, বুঝাইতে পারলাম? এটা বুঝছেন? হুম। এবার কাফের বেলাও দেখেন সেম, কাফের বেলাও সেম, লাস্টে ফা আছে। এখন কাফটা আসলে কোথা থেকে উচ্চারণ হয়, এই দেখেন, এই দেখতে কিন্তু, দেখতে দেখেন কোরআনের ভিতরে সবসময় এতটুকু থাকবে, এইটুকু থাকে, এই যে। আর এই কাফটা কোথায় পূর্ণ মাত্রায় থাকে জানেন? শব্দের শেষে। কোথায়? আমাদের শেষে। শব্দের শেষে। যেমন এখানে নাই, থাকলে আমি দেখাইতাম। কাফটা থাকে শব্দের শেষে। এখন আমাদের জানতে হবে কাফটা কোথা থেকে উচ্চারণ হয়। আমার কথা কি শুনতেছেন আপনারা? হ্যাঁ শুনতে হ্যাঁ, আমি পাচ্ছি। শুনছি। বলতেছে কাফের মাখরাজ থেকে এক, এটা কাফের, ভালো করে বোঝেন। কাফের মাখরাজ থেকে একটু আগে বেড়ে জিহ্বার গোড়াকে নরম ও শক্ত তালুর সাথে লাগাইয়া কাফ উচ্চারণ হয়। বলে কাফ বলতে কফের যে মাখরাজ আছে না? কফ, কাফ। হ্যাঁ, কা, কা, কা। এটা বুঝাইতে বুঝাচ্ছে, আমি আপনাকে বুঝাচ্ছি। এ দেখেন নরম ও শক্ত তালু দুইটা মিলে, আমার কথা শোনেন, নরম ও শক্ত তালু বলতেছে এখানকার কিছু অংশ থাকবে, এখানকার কিছু অংশ, এই নরম ও শক্ত তালু উভয় থাকবে। বলতেছে কা- এদের ভালো করে বোঝেন, কফের থেকে একটু আগে বাড়িয়ে, মানে কফের মাখরাজ যেখানে মনে করেন, এখান থেকে একটু আগে বাড়িয়ে মানে এই রে, বাড়িয়ে মানে এই দুইটা সমন্বয়ে কি উচ্চারণ হয়? কাফ উচ্চারণ হয়। নরম ও শক্ত তালুর সাথে লাগাইয়া কাফ উচ্চারণ হয়। যেমন কা, 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 কাফ। দুই, দুই ঠোঁট দুই দিকে বিস্তৃত হবে, কাফ, কাফ, এখান থেকে উচ্চারণ হবে। নরম ও শক্ত তালু, ভালো করে, নরম ও শক্ত তালু একসাথে লেগে উচ্চারণ হবে। বুঝাইতে পারলাম? হ্যালো, আমার কথা কি শুনতেছেন? হ্যাঁ তাহলে কি আমি বলতেছে, তো শুনতে জিহ্বার পাই। গোড়াকে নরম ও শক্ত তালুর সাথে লাগাইয়া কাফ শক্ত উচ্চারণ হয়। তালু লাগে কাজ উচ্চারণ করা আবার হয়। ভালো করে, জিহ্বার গোড়াকে নরম ও শক্ত তালুর জিহ্বার সাথে, গুলাকে নরম ও শক্ত তালু দিয়ে তালুর সাথে কাপ লাগাইয়া উচ্চারণ কাফ করা হয়। উচ্চারণ হয়। লাগায় কাপ উচ্চারণ করা হয়। বুঝাচ্ছি পারছি আমি? তার মানে উচ্চারণ হচ্ছে না, দেখেন তাহলে। হ্যাঁ বলেন। বলবো। হ্যাঁ। কাপ। হুম। কিসে? হচ্ছে, আর একটু ভালো করে, ক্যা, ক্যা বলতে হবে, হ্যাঁ। ক্যাফ, কাপ। ক্যাফ। কাপ। জি। বলেন ফারিয়া, ফারিয়া আপনি কি বুঝতেছেন? এক- একটু ভালোভাবে বুঝতে হবে, হ্যাঁ। বুঝছেন? 1 মিনিট। হ্যালো, এবার আমরা কি জানলাম? হ্যালো। কাপটা বুঝতে পারছি আমরা সবাই? সবাই একসাথে রেসপন্স করবেন। বুঝতে জি পারছি। বুঝতে পারছেন কফ, তা? জি। এবং কাফটা তিন, 4 আলিফ না, 3 আলিফ পরিমাণ টানতে হবে। এবার আমরা লাম সম্পর্কে লিখ জানবো। টানতে কোন হবে। সম্পর্কে জানবো? লাম। লাম, লাম। এখন লাম। এই যেটি দেখতেছি, এটির নাম হলো লাম। নাম কি? লাম, লাম। লাম। এখন লামটা লাম। কোথা থেকে উচ্চারণ হয়? লাম না, ল্যাম। ঠিক আছে,
এখানে বলছে লাম লা, লাম লা। এখন এটা কোথা থেকে উচ্চারণ হয় সেটা আমাদের শিখতে লাম হবে। জিহ্বার আগার পার্শ্ব থেকে, ভালো জিহ্বার করে বোঝেন, আগা জিহ্বার আগার লাম পার্শ্ব থেকে মাথা পর্যন্ত। কি বলতেছে? জিহ্বার আগার পার্শ্ব থেকে মাথা পর্যন্ত পুরো অংশকে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। এখন এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। এই যে নিচের অংশ, হ্যাঁ, লাম এখন আমাদের একটু ভালো করে বোঝেন তারপরে। এই যে অংশটা না, এটা পিঠ, এই পাশ না, নিচের পাশ। এটা উল্টে যাবে, হ্যাঁ, উল্টে এটা ভাঁজ হয়ে যাবে, ভাঁজ হয়ে এক কথা কি বলে, জিহ্বা পার্শ্ব থেকে ভালো করে বলুন, জিহ্বার আগার পার্শ্ব থেকে, মানে এই যে জিহ্বার আগা যে পার্শ্ব আছে, এই পার্শ্ব থেকে ভালো করে আপনার একটু মাথায় ঢুকান। এটা একটু বুঝতে একটু সমস্যা হবে কিনা আমি জানি না, তবে আমি যেভাবে বুঝাচ্ছি এভাবে বুঝলে বোঝা সম্ভব। জিহ্বার আগা থেকে মাথা পর্যন্ত, ভালো করে, জিহ্বার আগার পার্শ্ব থেকে মাথা পর্যন্ত পুরো অংশকে, বুঝছেন, তার বরাবর উপরে তালু সঙ্গে লাগাইয়া, এই যে তালু আছে না, লাম উচ্চারিত হয়। এখান থেকে শুরু করে উল্টো হয়ে লা, লা। দেখেন আমাদের লা বলতে গেলে সোজা রেখে কিন্তু পড়া যাচ্ছে না। লা, 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 লাম, লাম। লাম ওই পাশ। উম, লাম। কি বোঝা যাচ্ছে? আপনারা বুঝছেন? জি বুঝতে হ্যাঁ বুঝছি। পারছেন? দেখেন উচ্চারণ করার সময় ওখান থেকেই উচ্চারণ হচ্ছে। তাহলে এটার মাখরাজটা একটু লাম সবাই লিখে রাখবেন। এটা এখান থেকে জিহ্বার আগার পার্শ্ব থেকে মাথা পর্যন্ত, আমি রেকর্ড ভিডিওটা দিলে আপনাদের সব ক্লিয়ার হয়ে যাবে, পর্যন্ত পুরো অংশকে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগবে। ক্লিয়ার? আপনারা কি বুঝছেন? এখন বুঝছি। আমরা জি যে ঠোঁটের কথা বলছিলাম না, যে ঠোঁট থেকে উচ্চারণ হয়, তো দেখেন পাঁচটি অংশের মধ্যে একটি। এবার মিম কোথা থেকে উচ্চারণ সেটা আমাদের জানতে হবে। এখন এটার নাম মিম। মিমটা কোথা থেকে উচ্চারণ হয়? দুই ঠোঁট থেকে। কোথা থেকে? দুই ঠোঁট থেকে। এবং বলার দুই ঠোঁট। সময় তিন, হ্যাঁ, বলার সময় 3 আলিফ পরিমাণ টানতে হবে। কত আলিফ? 3 আলিফ পরিমাণ তিন টানতে তিন হবে। আলিফ আলিফ পরিমাণ টানতে হবে। এটা কোথা থেকে উচ্চারণ হচ্ছে আমাদের সে সম্পর্কে আগে জানতে হবে। বলতে দুই ঠোঁটের শুকনো অংশ থেকে, দুই ঠোঁটের শুকনো অংশ থেকে মিম উচ্চারণ হয়। দেখে নিই আমরা। ঠোঁটের দুই ঠোঁটের শুকনো অংশ থেকে আমরা উচ্চারণ করব। আমরা ইন্ডিকেট করে দিলে ভালো বুঝবেন। এই যে, এই যে, এই এই ঠোঁট, ঠোঁটের এই অংশ আর এই অংশ, বাইরের অংশ, এক কথায় দুইটা এক মিলিত হয়ে, ঠিক আছে, মিম, জি মিম, মিম 3 আলিফ পরিমাণ মিম টানতে হবে। সবাই একসাথে পড়বেন, মিম। আপনি যদি মিম মিম বলেন তাহলে সঠিক জায়গায় যাবে না, কারণ একটা অংশ, মুখের একটা অংশ আর একটা অংশের যদি নিতে হয় তাহলেও কিন্তু সময়ের প্রয়োজন আছে, আছে না? আপনি একবারে একবার বললেই জি কিন্তু হুম জায়গা মতো যাবে না। যখন আপনি বলতেছেন মিম, তখনই কিন্তু একটা সময় নিয়ে তার একটা একটা অঙ্গে, একটা অঙ্গ আর একটা অঙ্গের সাথে মিলিত হতে পারতেছে, বুঝছেন? মানে একটা অংশ, মুখের যে কোনো একটা অংশ তো মিলিত হইতে গেলেও একটু সময় লাগে। তা মিম বললে কিন্তু সে সময়টুকু আমরা পাচ্ছি না। ঠিক বুঝাইতে পারলাম? হ্যালো, আপনারা মিম। কি শুনছেন? বুঝছেন? ফারিয়া, শোনা যাচ্ছে? আমি বুঝেছি। জি। আয়েশা আপু শুনছেন? মিম। জি বুঝছেন? জি স্বর্ণা, সরি, কি বলে, আপুর নামটা ভুলে গেলাম। হাসি আপু। হাসি আপু রাফিয়াফা। হ্যাঁ, হাসি আপু। হাসি। হ্যাঁ, ভালো। তো এবার আমরা এটা হাসি জানবো
এটার নাম হলো নুন। এটার নাম কি? নুন। নুন। আসলে নুন। নুনটা কোথা থেকে নুন। উচ্চারণ হচ্ছে সেটা সম্পর্কে আমরা জানতে হবে, ঠিক আছে? শুনছেন? নুন। জি। হ্যালো? বলেন। হ্যালো। শুনছি। বলতে জিহ্বার প্রান্তকে, শেষ অংশকে বুলাচ্ছে, প্রান্তকে উপরের মাড়ির সাথে লাগাইয়া নুন। পাশাপাশি নাকের বাসি থেকে উচ্চারণ হয়। ভালো করে বোঝেন। জিহ্বার প্রান্তকে নুন। উপরের মাড়ির সাথে লাগাইয়া, শুনছেন? হ্যালো? জি। নাকের বাসি থেকে গুন্নার সাথে উচ্চারণ হয়, দেখেন। নুন যখন বলতেছেন, আরে তোমাকে দেখে ফেলছি। এই যে একটুখানি তাকান সবাই, এই যে সোজাসুজি লাগবে, এই শোনেন, দেখেন। নুন, হ্যাঁ হ্যাঁ, জিব্বার নুন। আগা ওখানে যে লাগে। নুন। দাঁতের গোড়ার। আহা, নুন। একটুখানি এখানে একটু কথা আছে। হ্যালো, শোনা যায়? করতে করতে। হ্যালো? হ্যাঁ, যায়। হ্যাঁ শুনছি। এই দেখেন, এই শুনছি। অংশটা যখন এখানে লাগবে, এই যে এই অংশে লাগবে, যে আপনার এই সুজা লাগবে, এই সুজা, এই সুজা। নুন চওড়া অবস্থায় থাকবে, হ্যাঁ। এই যে এই দুইটা অবস্থায় চওড়া অবস্থায় থাকবে এবং নাকের ভিতরে যাবে এটা যখন বলবো। যেমন নুন। নুন, নুন। কি শোনা যাচ্ছে? নুন। হ্যাঁ, নুন। যাচ্ছে। হ্যাঁ আপনারা কি বুঝছেন? বুঝছি। হ্যালো? নুন। নুন। হ্যাঁ, বলার সময় এভাবে করে উচ্চারণ করলে আপনারা দেখবেন সঠিক জায়গা থেকে উচ্চারণ নিচের হচ্ছে। অক্ষরগুলো নিচের অক্ষরগুলো এখন তো এই বিষয়, সহজেই হচ্ছে। হুম হুম, এটা, এই বিষয়ে কি আর কোনো কোনো কোশ্চেন আছে? থ্যাংক ইউ।